বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। অন্যান্য যে কোনো নির্বাচনের তুলনায় এই নির্বাচনটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা বিগত 16 বছর অনেকেই হয়তোবা ভোট দিতে পারিনি। আমরা আশা করছি নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনের ভাইরা যদি নির্বাচনের সুন্দর পরিবেশ তৈরি করতে পারে, তাহলে আগামী নির্বাচনটা বাংলাদেশের মানুষের জন্য একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে ইনশাআল্লাহ। আশা করছি ভোট আপনার একটা শুধুমাত্র একটা ব্যালট পেপারে সিল মারার নাম ভোট নয়। ভোট হলো আপনার আমার কাছে একটা পবিত্র আমানত, অনেক গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। এই দায়িত্ব পালনের মধ্য দিয়ে মনে করবেন আপনার আমার অধিকার নিশ্চিত হবে। এই পবিত্র আমানতটি সঠিক জায়গায় প্রয়োগ করার মধ্য দিয়ে আপনি মনে করবেন যে আগামী দিনের আমার যে সম্মান মর্যাদা, আমার যে অধিকার, আমার যে চাওয়া পাওয়াগুলো পূরণ হবে এই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে ইনশাআল্লাহ। এই ভোটাধিকার প্রয়োগ এমন একটি বিষয় যার মধ্য দিয়ে আগামী দিনে আমরা যে ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছি, আমরা যে সুষম বন্টন থেকে বঞ্চিত হচ্ছি। আজকে আমার মায়েরা আছেন এখানে, আমরা যদি বলি আমাদের ঠাকুরগাঁ, আমরা এই ঠাকুরগাঁর মানুষগুলো এখানে প্রায় 17 লক্ষ মানুষের বসবাস হলো আমাদের ঠাকুরগাঁ জেলার মধ্যে। এই 17 লক্ষ মানুষের জন্য মাত্র একটা সদর হাসপাতাল আছে, এখানে তার সিট সংখ্যা হলো 250, যেখানে আধুনিক ট্রিটমেন্টের কোনো আয়োজন নাই। আমাদের একটু সমস্যা হলে আমাদেরকে রেফার করে দেওয়া হয় রংপুরে, একটু সমস্যা হলে আমাদেরকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু এলাকার অধিকাংশ মানুষ আর্থিকভাবে এতটাই সংকটাপন্ন যে টাকা জোগাড় করে ঢাকায় যাওয়ার মতো, রংপুরে যাওয়ার মতো সামর্থ্য রাখে না। যার কারণে অধিকাংশ মানুষই দেখা যায় বিনা ট্রিটমেন্ট এখানে মারা যাচ্ছে, কেউ কারো খোঁজ খবর রাখে না। আর যে কয়েকজন ভাই এবং বোন জীবন বাঁচানোর তাগিদে ঢাকায় যাচ্ছেন, রংপুরে যাচ্ছেন, আমি অধিকাংশের সাথে আমি কথা বলেছি। কারণ ঢাকায় যাওয়ার পরে অনেক ভাইরা আমার খোঁজ খবর নিয়ে আমার কাছে আসেন, আমাকে ফোন দেন যে ভাই আমি ঢাকা মেডিকেলে আছি, আমি ইবনে সিনাতে আছি, আমি পঙ্গু হাসপাতালে আছি, আমি পিজি হাসপাতালে আছি, একটু যদি আপনি আসতেন। আমি গিয়ে চেষ্টা করেছি ডাক্তারদের যতটুকু সাপোর্ট তাদেরকে দেওয়া যায় চেষ্টা করেছি এবং সাথে খোঁজ নিয়েছি তাদের ফ্যামিলির অবস্থা। অনেকেই আমাকে বলেছে যে ভাই আমার একমাত্র সম্বল জমিটুকু বিক্রি করে দিয়ে এসেছি। অনেকেই বলেছেন ভাই জমি বন্ধক দিয়ে এসেছি। কেউ কেউ বলেছেন আমি গবাদি পশু বিক্রি করে দিয়ে জীবন বাঁচানোর জন্য আজকে ঢাকা এসেছি। আজকে যদি এই ঠাকুরগাঁয়ে আমরা একটা মেডিকেল কলেজ হাসপাতাল যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারতাম, তাহলে এই ঠাকুরগাঁর এই গরিব দুঃখী মানুষকে জমি বিক্রি করে ঘর বাড়ি বন্ধক রেখে, আমার গবাদি পশু বন্ধক রেখে ওই ঢাকায় গিয়ে এত কষ্ট করে তাদেরকে ট্রিটমেন্ট নেওয়ার লাগতো না, তাই না ভাই? এজন্য আমরা চাই আগামী দিনে এই ঠাকুরগাঁর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমরা আগামী দিনে এই ঠাকুরগাঁও একটা মেডিকেল কলেজ হাসপাতাল চাই আমরা ইনশাআল্লাহ। এটার জন্য ইতিমধ্যে আমরা কার্যক্রম শুরু করেছি, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলেছি, স্বাস্থ্য উপদেষ্টার সাথে আমরা সাক্ষাৎ করেছি এবং আমাদের যে ডিসি মহোদয় তার সাথে কথা বলে আমরা মন্ত্রণালয়ে আমরা স্মারকলিপি দিয়েছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আগামী দিনে এই ঠাকুরগাঁও তারা একটা মেডিকেল কলেজ হাসপাতাল দেওয়ার ব্যাপারে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে বিজয় দেন, আমরা যদি আগামী দিনে ক্ষমতায় যেতে পারি, তাহলে এই ঠাকুরগাঁর আপামর জনতার স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য এখানে আধুনিক একটা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত বোনেরা, এখানে বোনেরা বেশি আসছেন, তাদের জন্য বলতে চাই আজকে যদি খেয়াল করেন বোনেরা, আমার অনেক বোনেরা বিধবা হয়ে যায়, তাই না? অনেক সময় অনেক কারণে বিধবা হয়ে যায়। বিধবা হয়ে যাওয়ার পর অনেক সময় তার ফ্যামিলিও তার খোঁজখবর রাখে না, অনেক সময় সমাজও তার কোনো খোঁজখবর রাখতে পারে না। এই একটু অসহায় মুহূর্ততে সরকার রাষ্ট্র যদি তার পক্ষে না দাঁড়ায়, তাকে যদি সহযোগিতা না করে, তাহলে কিন্তু তার কোনো আর কোনো যাওয়ার জায়গা থাকে না। এই জন্য রাষ্ট্রের পক্ষ থেকে সীমিত পরিসরে তাদের জন্য বিধবা ভাতার কার্ডের ব্যবস্থা করা হয়। কিন্তু আজকে অব্যবস্থাপনা, দুর্নীতি এবং অসৎ রাজনীতিবিদদের কারণে এই কার্ডটুকু আমার বিধবা বোনেরা ঠিক মতো পায় না। আর পেলেও এটার জন্য তাকে 2000, 3000, 5000 টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। অথচ সরকারের পক্ষ থেকে তাদের জন্য এটুকু ফ্রি দেওয়া হচ্ছে তাদের সুবিধার জন্য। কিন্তু এই কার্ডটা পাওয়ার জন্য কিছু অসৎ রাজনীতিবিদদের কারণে আমাদেরকে ওই কার্ডটা টাকা দিয়ে কিনতে হচ্ছে। ইনশাআল্লাহ আগামী দিনে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে কবুল করেন, আমরা যদি বিজয় হতে পারি, আমার বিধবা বোনদের জন্য 100% রাষ্ট্রের পক্ষ থেকে এই ধরনের কার্ডের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। এবং বয়স্ক মা এবং ভাইদের জন্য, যারা বয়স্ক হয়ে গেলে তাদের দায়িত্ব সন্তান নিতে চায় না, তাদের দায়িত্ব সামাজিকভাবে কেউ নিতে চায় না, এই বয়স্ক ভাই এবং বোনদের জন্য বয়স্ক ভাতার কার্ড আমরা নিশ্চিত করব, সুষম বন্টন নিশ্চিত করব, যার হক তার কাছে ফিরে যাবে ইনশাআল্লাহ। আজকে গরিব কৃষকরা আছেন, আমাদের এই ঠাকুরগাঁটা হলো কৃষি প্রধান এরিয়া, তাই না?
কৃষির উপরে আমরা নির্ভরশীল। দেখা যায় যে কৃষকরা যখন কৃষিকাজ করতে যায় তখন তারা সঠিক সময়ে পর্যাপ্ত পরিমাণে সার পায় না। সার পায় অনেক জায়গায়, সার থেকে একটা সিন্ডিকেট এই সার থেকে আমার কৃষকদেরকে বঞ্চিত করে। আমি কথা দিচ্ছি আগামী দিনে যদি ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বিজয়ী করেন, আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি, আমরা যাদের কারণে এই যে সিন্ডিকেটের কারণে আমার সার থেকে আমার কৃষকরা বঞ্চিত হচ্ছে, কৃষকরা কৃষি কাজের ক্ষেত্রে সমস্যা ফিল করছে, এই সিন্ডিকেট আমরা বন্ধ করবো ইনশাআল্লাহ। রাষ্ট্রের পক্ষ থেকে বরাদ্দকৃত কৃষকদের জন্য সার সরাসরি যেন কৃষকরা পেয়ে যায় তার ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ আগামী দিনে। সর্বোপরি আগামী দিনে এই ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় প্রয়োজন। শিক্ষার আলো যদি প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিতে হয়, তাহলে আমাদের এখানে বিশ্ববিদ্যালয় দরকার, এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ দরকার, এখানে কৃষি কলেজ দরকার। কিন্তু দুর্ভাগ্যজনক, আমরা অনেক এমপি উপহার দিয়েছি, অনেক মন্ত্রী উপহার দিয়েছিলাম, কিন্তু তারা আমাদেরকে বিশ্ববিদ্যালয় উপহার দিতে পারেনি, তারা আমাদেরকে কৃষি কলেজ উপহার দেয়নি, তারা আমাদের ইঞ্জিনিয়ার কলেজ উপহার দিতে পারেনি, তারা আমাদের মেডিকেল কলেজ হাসপাতাল উপহার দিতে পারেনি। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা বিশ্ববিদ্যালয়ের জন্য, কৃষি কলেজের জন্য, আমরা আগামী দিনে ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। এখানে সর্বোপরি এই আমাদের ঠাকুরগাঁওর একটা বড় সমস্যা হলো বেকার সমস্যা। হাজার হাজার বেকার যুবক যুবতীরা এখানে বেকার অবস্থায় পড়ে আছে, পরিবারের কাছে বোঝা হয়ে গেছে, নিজেরা ডিপ্রেশনের মধ্যে ভুগছেন। আগামী দিনে বেকার সমস্যা দূরীকরণের জন্য আমরা উদ্যোগ নেব। ঢাকায় নয়, এই ঠাকুরগাঁওয়ে যেন তারা কর্মসংস্থানের ব্যবস্থা হয়, কর্মসংস্থানের সুযোগ যেন আমরা তৈরি করতে পারি, তার উদ্যোগ ইনশাআল্লাহ আমরা নেব আগামীতে ইনশাআল্লাহ। এভাবেই আগামী দিনের একটি নিরাপদ, সুখী, সমৃদ্ধ, উন্নত ঠাকুরগাঁও গড়ার জন্য আপনাদেরকে সাথে নিয়ে আমরা কাজ করব। এই কাজটি আমরা একা করব না। আমি আপনাদের কথা দিচ্ছি, আগামী দিনে আমি যদি নির্বাচিত হই, আপনাদের শাসক হব না, আপনাদের সেবক হয়ে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আমরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি আমরা করতে দেব না। আমরা নিজেরা চাঁদাবাজি করি না, কাউকে চাঁদাবাজি করতে দেব না ইনশাআল্লাহ। আমরা নিজেরা কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা দেই না, আগামী দিনে কাউকে মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করতে দেব না ইনশাআল্লাহ আমরা আগামীতে। এভাবেই আগামী দিনের সুন্দর পরিবেশ তৈরি করব। আমাদের বোনেরা আছেন, অনেক সময় আপনাদের কাছে ভুল বোঝায় যে জামাত ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দেবে না, তাদেরকে বোরকা পরিয়ে ছাড়বে। আপনারা মনে রাখবেন, আল্লাহ রাসূলের সময় যখন বিভিন্ন যুদ্ধে আল্লাহ রাসূল গেছেন, তার সহধর্মীদেরকে তিনি যুদ্ধের ময়দানে নিয়ে গেছেন। আল্লাহ রাসূল যদি তার সহধর্মিনীদের নিয়ে, মহিলা সাহাবীরা যদি যুদ্ধের ময়দানে যেতে পারে, তাহলে আমার মা বোনেরা কি বাইরে কাজ করবে না? স্বাধীনতার সাথে কাজ করবে না? আর এটা যে বোরখার বিষয়, কারো উপরে ধর্ম, কারো উপরে জোরপূর্বক চাপিয়ে দেওয়ার কোনো বিষয় নয়। মন থেকে কেউ যদি এটাকে গ্রহণ করে, তার নিরাপত্তার জন্য, তার স্বাধীনতার জন্য কেউ যদি নিজে নিজেই বোরখা পড়তে চায়, তার জন্য ওয়েলকাম। কিন্তু কাউকে বাধ্য করে জোরপূর্বক বোরখা পরাতে হবে, এটা আমাদের দায়িত্ব না। এই জন্য এইটিকে ইনশিওর করছি আপনাদেরকে, যে কেউ আপনাদেরকে ভুল বুঝাচ্ছে জামাত ইসলামী ক্ষমতায় গেলে আপনাদেরকে জোর করে বোরখা পরাবে, আপনাদের ঘরের ভিতর ঢুকিয়ে রাখবে, এই কাজটা জামাত ইসলামী কখনো করবে না ইনশাআল্লাহ। তাই আসুন, আগামী দিনের সুন্দর সমাজ নির্মাণে আমরা একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। নিরাপদ ঠাকুরগাঁও গড়ার ক্ষেত্রে আমরা একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আবারও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করছি। আমার জন্য দোয়া করবেন, আমার একজন ভাই হিসেবে, আপনাদের ভাই হিসেবে। আচ্ছা, এটা মসজিদ, আচ্ছা এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই যে আপনারা গরিব মানুষগুলো, একটু একটু করে সহযোগিতা করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, এই যে আপনারা গরিব মানুষেরা অল্প অল্প করে দিয়ে যে এই যে মসজিদটা গড়ে তুলেছেন, আরো অনেক কাজ বাকি আছে ইনশাআল্লাহ। আমরা আমাদের সামর্থ্যের জায়গা থেকে আপনাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। কারণ আমরা ইসলামী আন্দোলনে কাজ করি, আল্লাহর জন্য কাজ করি। আল্লাহর ঘরের জন্য যদি কিছু করতে পারি, এটা তো আমাদেরও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। এই সবাই মিলে এই কাজটা করবো ইনশাআল্লাহ আগামী দিনে ইনশাআল্লাহ। এটা নিয়ে টেনশন করবেন না, আল্লাহর ঘরের কাজ পরে থাকবে না ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে উদ্যোগ নিয়ে এই কাজটাকে কমপ্লিট করবো ইনশাআল্লাহ। ঠিক আছে সালাম্মা? জি হ্যাঁ ইনশাআল্লাহ, তোমার এই আবদারটা আমরা পূরণ করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। জি সবাইকে ধন্যবাদ। আমাদের মাঝে একজন সুনামধন্য ডাক্তার আছেন, হ্যাঁ ঢাকা থেকে উনি আসছেন, ইবনে সিনা নাম শুনেছেন না? ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, ওখান থেকে একজন ডাক্তার আসছেন। উনি আমাদের এলাকায় আসছিলেন এই প্রচন্ড শীতের সময় কিছু সহযোগিতা নিয়ে। উনি বিভিন্ন জায়গায় নিজের গিয়ে কিছু সহযোগিতা করে আসছেন। আজকে ওনাকে পেয়ে গেলাম রাস্তার মধ্যে, তো ওনাকে বললাম যে চলেন, আমি কিছু জায়গায় যাচ্ছি ভাই বোনদের সাথে দেখা করার জন্য, আপনিও চলেন। এই যে আমাদের ডাক্তার নুরুল্লাহ ভাই, এবার একটু কথা বলবেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
আমি আসছি ঢাকা ইবনে সিনা মেডিকেল কলেজের পক্ষ থেকে এলাকা থেকে সামাজিক কাজ করার জন্য। এগুলো শেষ করলাম সারাদিন শেষ করে আমার ভাই, আমার স্নেহের ছোট ভাই, আমার বন্ধুবর এবং স্নেহের ছোট ভাই, ওনার জন্য অনেক ভালোবাসা আমার, ওনার ভালোবাসা এই এলাকা আমি আসছি। ওনাকে আমি অনেক আগ থেকে চিনি, ছাত্র জীবন থেকে ওনাকে চিনি। উনি একজন ব্রিলিয়েন্ট ছাত্র হওয়ার পরে উনি মানবতার সেবা আপনাদের পাশে আসছেন। এই মানুষটা আপনারা না চিনলেও আপনারা অনেকে চিনেন, অনেকে হয়তো নাও চিনতে পারেন। উনি ইসলামের জন্য, শুধু আল্লাহর পথে থাকার জন্য অনেক দিন জেল খাটছে। ওনার উপরে যে নির্যাতন করা হয়েছে এটা আমরা সহ্য করতে পারি না। আপনাদের সন্তান, কিন্তু আমরা অন্য এলাকার সন্তান, তারপরেও আমরা এই ভাইয়ের জন্য আমাদের অনেক কান্না করতে হয়েছে। ওনার অনেক ওনার কি দোষ ছিল? ওনার একটাই অন্যায় দোষ ছিল, একটাই ওনার কাজ ছিল যে আল্লাহর পথে মানুষকে ডাকেন, সৎ পথে জীবনযাপন করেন। এই অপরাধের কারণে অনেকে জেল খাটতে হয়েছে, নির্যাতন করা হয়েছে। এই মজলুম ভাইটার জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই। আপনারা বিপুল ভোট দিয়ে ভাইটাকে নির্বাচিত করবেন। ওনাকে ভোট দিলে কি হবে? ওনার প্রতি যদি বরাদ্দ থাকবে আপনাদের একটা পয়সা উনি পকেটে ঢুকাবেন, আপনাদের জন্য খরচ করবেন। কোনো দুর্নীতি করবেন না, দুর্নীতিকে রোধ করবেন। জি, আপনি কথা বলেন না, আপনি অসুবিধা নাই। আমি ভাইয়ের জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া চাই এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর আমি এই মসজিদের জন্য 2000 টাকা আমি পকেটে দিচ্ছি আমার ব্যক্তিগত ফান্ড থেকে। জি জি জি, আমরা উনি যেহেতু অনেক বড় মাপের একজন ডাক্তার, ঢাকা থেকে আসছেন, ওনার কাছেও আমরা বলেছি যে উনি কিছু টাকা দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলেন, দোয়া করেন ওনার জন্য। আর ওনার কাছে আমাদের আরেকটা চাওয়া আছে, আমরা বলেছি উনি যেহেতু ইবনে সিনার অনেক বড় একজন ডাক্তার, আগামী দিনে ঠাকুরগাঁও আমাদের স্বাস্থ্য সেবার জন্য যেন একটা ইবনে সিনা ব্রাঞ্চ এখানে যেন পাই, এটার জন্য উনি আমাদের কথা বলবেন ইনশাআল্লাহ, কাজ করবেন ইনশাআল্লাহ। জি, সবাইকে ধন্যবাদ, দোয়া করবেন। হ্যাঁ, তাহলে আমরা আসছি, আজকে অনুমতি দিলে আমরা একটু যাই। হ্যাঁ, কাজ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম রহমতুল্লাহ।